where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম স্টুডেন্ট, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি পাঠশালাতে। আমি কৃষাণু রায়, দহিল হাই স্কুলের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক। আজ আমি তোমাদের ক্লাসে নবম শ্রেণীর তাপ বিষয়টি পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তাপ, আমরা জানি তাপ একটি শক্তি। তাপ যে শক্তি, সেই শক্তিটা আমরা সচরাচর চোখে দেখতে পাই না, সেটাকে শুধু আমরা অনুভব করতে পারি। কিভাবে? একটা লোহার টুকরো, যেটাকে স্বাভাবিক অবস্থায় আমরা হাতে ধরে অনুভব করতে পারি, লোহার টুকরো, সেটার অন্যান্য ভৌত অবস্থা যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি, সেটা আমরা অনুভব করেও কিছু বুঝতে পারি। এবার সেই লোহার টুকরোকে যদি আমি কিছুক্ষণ রোদের মধ্যে ফেলে রেখে দিই, স্বাভাবিকভাবেই রোদের প্রচণ্ড তাপে সেই লোহার টুকরো কিছু গরম হবে। সেটা আমরা বুঝবো কীভাবে? সেই লোহার টুকরোকে যদি আমি হাত দিয়ে স্পর্শ করি, তাহলে বুঝতে পারবো যে লোহার টুকরোটি আগের তুলনায় একটু গরম হয়েছে। এবার একই রকমভাবে লোহার টুকরোটাকে যদি আমি বরফের মধ্যে কিছুক্ষণ ফেলে রেখে দিই, তাহলে কি হবে? বরফ ঠান্ডা, তাহলে লোহার টুকরোটাও ঠান্ডা হয়ে যাবে। অনুভব করলে, আমরা হাত দিয়ে যদি অনুভব করি, তাহলে বুঝতে পারবো লোহাটা একটু ঠান্ডা হয়েছে। তাহলে এই লোহার দুরকম পরিবর্তন হলো। এক ক্ষেত্রে দেখলাম লোহাটি গরম হয়ে গেল, আরেক ক্ষেত্রে দেখলাম লোহাটি ঠান্ডা হয়ে গেল। তো লোহার মধ্যে এই যে দুরকম পরিবর্তন দেখা গেল, সেটা যেই কারণে দেখা গেল, সেটাই হচ্ছে তাপ। তাহলে আজকে আমরা যে বিষয়ে পড়ছি সেটা হচ্ছে তাপ। তাহলে তাপ কি, এটা যদি সবার প্রশ্ন করা হয়, তাহলে স্বাভাবিকভাবে তাপ এক প্রকার শক্তি। যেই শক্তি কি করছে? যেই শক্তি কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই একটা বস্তু থেকে অপর বস্তুর দিকে স্থানান্তরিত হয় এবং বস্তুগুলির অবস্থার পরিবর্তন ঘটায়। অবস্থার পরিবর্তন বলতে যে যেই বস্তুটা ঠান্ডা আছে, সেই বস্তুটার অবস্থার পরিবর্তন বলতে সেটি গরম হবে, এবং যে বস্তুটা গরম আছে সেই বস্তুটা ঠান্ডা হবে। তাহলে তাপ হচ্ছে একটি শক্তি। তাপ কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুর দিকে সঞ্চালিত হয়। কার দিক থেকে কার দিকে সঞ্চালিত হবে? তো সেইখানে আমরা জানতে পারবো যে তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হয়। এবার তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হচ্ছে, সেটা আমরা পরিমাপ করব কিভাবে? তো সেটা পরিমাপ করার জন্য আমাদেরকে জানতে হবে তাপ এক প্রকার শক্তি ছাড়াও তাপ একটি প্রাকৃতিক রাশি। তাপকে আমরা পরিমাপ করতে পারি না। তাহলে তাপের পরিমাপ করব কিভাবে যদি সেটা পরিমাপযোগ্য রাশি না হয়? সেই জন্য বলা হয় তাপ যদিও প্রাকৃতিক রাশি, তাকে পরিমাপ করা যায় না, কিন্তু কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করছে বা কতটা তাপ বর্জন করছে, সেই জিনিসটা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে সেই জিনিসটাই যদি পরিমাপ করতে পারি, তাহলে আমরা সেখান থেকে তাপের পরিবর্তন কতটা ঘটছে সেটা পরিমাপ করতে পারবো। সেই তাপের পরিবর্তন পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় ক্যালোরিমিতি। তাপের পরিবর্তন পরিমাপ করার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে ক্যালোরিমিতি। তা ক্যালোরিমিতির সাহায্যে কি করা হয়? ক্যালোরিমিতির সাহায্যে পরিমাপ করা যায় যে উষ্ণ বস্তু কতটা তাপ ছাড়বে এবং সেই তাপ শীতল বস্তু কতটা পরিমাণে নিচ্ছে, সেই পরিমাপের পদ্ধতিকেই বলা হয় ক্যালোরিমিতি। তো আমরা অন্যান্য ক্লাসে 7-8 পড়েছি
যে কোনো বস্তু কতটা তাপ নিচ্ছে অথবা কতটা তাপ ছাড়ছে, সেটা সাধারণত তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? আমরা জানি কোনো বস্তু যেই তাপটা নিচ্ছে তাকে যদি আমরা গৃহীত তাপ অথবা যে পরিমাণ তাপটা ছাড়ছে তাকে যদি আমরা বর্জিত তাপ দিয়ে প্রকাশ করি, তাহলে এই দুটি জিনিস, গৃহীত তাপ অথবা বর্জিত তাপ, তিনটা জিনিসের উপর নির্ভর করে। কি কি? প্রথম যে জিনিসের উপর নির্ভর করে সেটি হচ্ছে বস্তুটির ভর, অর্থাৎ বস্তুটি যত বড় হবে তার মধ্যে তাপ সঞ্চয় তত বেশি হবে। যত তাপ সঞ্চয় বেশি হবে সে তত তাপের গ্রহণ অথবা বর্জন ঘটাতে পারবে। দ্বিতীয় যে জিনিসটার ওপর আমরা জানতে পারবো এখানে, যেই জিনিসটা আমরা হয়তো সকলে পরিচিত নয়, যাকে আমরা আপেক্ষিক তাপ বলে ব্যাখ্যা করে থাকি। আপেক্ষিক তাপ কি? সবার মনে প্রশ্ন আসতে পারে আপেক্ষিক তাপ কি। তো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা এটা ব্যাখ্যা দেওয়ার পর বলছি। তৃতীয় যে জিনিসটা আমরা এখানে জানতে পারবো যে গৃহীত তাপ বা বর্জিত তাপ আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন অর্থাৎ একটা বস্তু প্রথমে কি অবস্থায় আছে, তার তাপমাত্রা কত আছে, এবং সেই বস্তুটাকে আমি উষ্ণতার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন কতটা ঘটাতে চাইছি, সেই পার্থক্যটাই হচ্ছে উষ্ণতার পরিবর্তন। যত বেশি তাপমাত্রার পার্থক্য ঘটাতে চাইব সেই বস্তুটা তত বেশি তাপ গ্রহণ অথবা বর্জন করবে। একে যদি আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে আমরা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপ বা সাধারণভাবে তাপকে আমরা সাধারণত ইংরেজি কিউ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এই কিউ সমান সমান বস্তুর ভর। বস্তুর ভরকে সাধারণত আমরা ইংরেজি এম অক্ষর, ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক তাপ, যেটা সম্বন্ধে আমি এখনই বলবো, সেটাকে আমরা সাধারণত ইংরেজি এস অক্ষর দ্বারা প্রকাশ করি। এবং উষ্ণতার পরিবর্তন, সেটা যদি শুধুমাত্র পরিবর্তন বোঝাতে চাই তাহলে সেটাকে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা আসছি গৃহীত তাপ বা বর্জিত তাপ, যাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, সেটা সমান সমান এম এস টি, অর্থাৎ ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তন। এবার আমরা যাই আপেক্ষিক তাপ কি। তো আমরা স্বাভাবিকভাবে এই সমীকরণ থেকে আপেক্ষিক তাপের একটা ভালো একটা সংজ্ঞা পেতে পারি। কি সংজ্ঞা? আমরা দেখেছি কিউ সমান সমান এম এস টি। কিউ সমান সমান যদি এম এস টি হয় তাহলে আমি এই সমীকরণ থেকে বলতে পারি এস সমান সমান কিউ বাই এম টি। তাহলে এই সমীকরণ থেকে আমি আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে পারি। যদি আমি সিজিএস পদ্ধতিতে ধরি অথবা এসআই পদ্ধতিতেই যদি ধরি তাহলে আমি আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে পারি। কি সংজ্ঞা? বলা হয় সাধারণত সিজিএস অথবা এসআই পদ্ধতি ছাড়া সাধারণ নিয়মে আপেক্ষিক তাপের সংজ্ঞা বলা হয় কোনো বস্তুর একক ভরের উষ্ণতা, অর্থাৎ এম ভর, সেটার মান 1, সেটা সিজিএস পদ্ধতিতে হলেও 1, এসআই পদ্ধতিতে হলেও 1। কোনো বস্তুর একক ভরের উষ্ণতা, উষ্ণতার পরিবর্তন অবশ্যই টি দিয়ে প্রকাশ করেছি, সেই উষ্ণতার পরিবর্তন যদি 1 ডিগ্রি করতে চাই, কি বললাম? কোনো বস্তুর একক ভরের উষ্ণতা যদি 1 ডিগ্রি পরিবর্তন করতে চাই তাহলে কিউ সমান সমান এম সমান সমান 1, টি সমান সমান 1 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস সমান সমান দাঁড়াবে কিউ, অর্থাৎ কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ বা তাপই হবে তার আপেক্ষিক তাপের সাথে সমান। আবার যদি ভালোভাবে সংজ্ঞাটা বলি, কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয় আপেক্ষিক তাপ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপ এবং আপেক্ষিক তাপ এই ক্ষেত্রে সমান। এবার যদি আপেক্ষিক তাপের অন্যান্য রাশিমালা যদি জানতে চাই, অন্যান্য জিনিস বলতে
যেমন একক এবং মাত্রা যদি জানতে চাই তাহলে আমরা সেটা এখান থেকেও পেয়ে যাব। আমরা জানি তাপের একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল। তাহলে তাপের একক আমরা দুটো পদ্ধতিতে জানি, ক্যালোরি এবং জুল। ভরের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। এবং উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার একক সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে কেলভিন। তাহলে আপেক্ষিক তাপের যেটা একক আসে সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের যেটা একক আসে কিউ এর জায়গায় আসে ক্যালোরি, নিচে আছে ভর, তার জায়গায় আসে গ্রাম, এবং টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তার জায়গায় আসে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সি। একে যদি আমি এক লাইনে লিখি তাহলে পাবো এরকম, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যদি এসআই পদ্ধতিতে করি, এসআই পদ্ধতিতে তাপের একক, এসআই পদ্ধতিতে তাপের একক আমরা জানি জুল, এবং এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। এবার এসআই পদ্ধতিতে বাকি থাকলো উষ্ণতার একক। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। এই ক্ষেত্রে কেলভিনের আগে ডিগ্রি বসাতে হয় না, একক শুধু হয় কেলভিন। এটাকে যদি এক লাইনে লিখি তাহলে আমরা পাবো জুল পার কিলোগ্রাম কেলভিন। এবার যদি এর মাত্রা বিশ্লেষণ করি, দেখা যায় যে আপেক্ষিক তাপ পেয়েছি তার যেটা মাত্রা দাঁড়ায় সেটা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার -1, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1, কে ফর কেলভিন। তাহলে মাত্রা দাঁড়াচ্ছে এল স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্যের স্কোয়ার, টি টু দি পাওয়ার -2 অর্থাৎ সময় টু দি পাওয়ার -2, এবং কে টু দি পাওয়ার -1 অর্থাৎ উষ্ণতা টু দি পাওয়ার -1। এবার কোনো একটা বস্তু তাপ ছাড়ছে, কোনো একটা বস্তু তাপ গ্রহণ করছে। যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে শীতল বস্তু উষ্ণতা গ্রহণ করবে আর উষ্ণ বস্তু তাপ ছাড়বে। এবার শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করবে অথবা উষ্ণ বস্তু কতটা তাপ ছাড়বে সেটা কিভাবে নির্ণয় করা যায়? সেটা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ক্যালোরিমিতি। যেই যন্ত্রের মধ্যে ঘটে সেটা হচ্ছে ক্যালোরিমিতি, এবং সেই ক্যালোরিমিতির কিছু নীতি আছে যাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। কি ক্যালোরিমিতির মূলনীতি? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা জানি একটা বস্তু তাপ ছাড়ে, একটা বস্তু তাপ গ্রহণ করে। শীতল বস্তু তাপ গ্রহণ করবে এবং উষ্ণ বস্তু তাপ ছাড়বে। দেখলাম এখানে আমাদের দুটো বস্তু আছে সংস্পর্শে, যার মধ্যে প্রথম বস্তু যার নাম দিলাম এ, দ্বিতীয় বস্তু যার নাম দিলাম বি। ছবিতেই বুঝতে পারছি এই বস্তুটা আকারে বড়, বি বস্তুটা আকারে ছোট। ধরে নিলাম এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ধরে নিলাম এর তাপমাত্রা T1, এর তাপমাত্রা হচ্ছে T2, এবং T1 অবশ্যই গ্রেটার দেন T2। মানে দুটো বিভিন্ন আলাদা আকৃতির দুটো বস্তুকে সংস্পর্শে রাখা হলো, একটি এ একটি বি।
এটি স্বাভাবিকভাবে আকারে বড়, বিটি স্বাভাবিকভাবে আকারে ছোট। আমি এখানে ধরে নিয়েছি এ বস্তুটার মধ্যে বেশি পরিমাণে তাপ আছে, বি বস্তুটার মধ্যে কম পরিমাণে তাপ আছে। এবার তারা যেহেতু সংস্পর্শে আছে তাদের মধ্যে তাপ সঞ্চালন ঘটবে। কোন দিক থেকে কোন দিকে ঘটবে? আমরা জানি বেশি তাপ যেদিক থেকে যেখানে আছে সেখান থেকে কম তাপের দিকে যাবে। তো বেশি তাপ আছে এ বস্তুর মধ্যে, সেইখান থেকে তাপ ক্রমাগত বি বস্তুর দিকে যাবে। কতক্ষণ যাবে? এই প্রক্রিয়া ততক্ষণ ঘটবে যতক্ষণ না দুজনের উষ্ণতা সমান হয়। অর্থাৎ এই বস্তুর উষ্ণতা যেটা আছে সেই উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে। তাপ যেহেতু ছাড়ছে এর উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে এবং এই তাপ গ্রহণ করে বি বস্তুর উষ্ণতা আছে T2, এই বি বস্তুর তাপ উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে। একজনের তাপমাত্রা কমছে আর একজনের তাপমাত্রা বাড়ছে। কতক্ষণ হবে? যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হয়ে দাঁড়ায়। একজনের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, তার তাপমাত্রা 20 ডিগ্রি বৃদ্ধি পেল, মানে 50। অপরজনের তাপমাত্রা ছিল 70 ডিগ্রি, তারও তাপমাত্রা 20 ডিগ্রি বৃদ্ধি হ্রাস পেয়ে হয়ে গেল 50। তাহলে দুজনের বস্তু তাপমাত্রার শেষ তাপমাত্রা দুটো সমান। ততক্ষণ এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদান ঘটলো। এবার এ বস্তু তাপ ছেড়েছে, বি বস্তু তাপ নিয়েছে। সেই তাপটা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বলছে যদি কোনো রকম তাপের কোনো রকম অন্য জায়গায় স্থানান্তর না ঘটে থাকে, অর্থাৎ আমরা যদি তাপকে নষ্ট না করে থাকি বাহ্যিক কোনো কারণে, তাহলে উষ্ণ বস্তু যে পরিমাণে তাপ ছাড়বে শীতল বস্তু ঠিক সেই পরিমাণেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতিতেই বলা হয় উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। আমি এখানে আরেকটা জিনিস বলেছি, দুজনে প্রথম বস্তু বা উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে শীতল বস্তু ততটা তাপ গ্রহণ করবে। তার সাথে এটাও বলেছি যে দুজনের তাপমাত্রা শেষ তাপমাত্রা অবশ্যই সমান হবে। এখানে দেখা যায় ক্যালোরিমিতির মূলনীতিতে শুধু তাপের যেহেতু বিষয় সেই জন্য বলা হয়েছে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে শীতল বস্তু অর্থাৎ বি বস্তু ততটাই তাপ গ্রহণ করবে। এবং তার ফলে কী হবে? দুজনেরই অন্তিম উষ্ণতা পরিবর্তন হয়ে একই হয়ে যাবে। এবার যদি এটাকে আমরা কিছু ভৌত রাশি দিয়ে প্রকাশ করি, যেমন কিছু চিহ্ন দিয়ে প্রকাশ করছি, যেমন এ একটা বস্তু ধরেছি, বড় আকারের বস্তু, যার তাপমাত্রা ধরেছি T1। এই বস্তুটার ভর আমি জানি না, কারণ আমরা জানি একটু আগে দেখেছি গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটা তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তো আমি এখানে উষ্ণতার পরিবর্তন দেখতে পাচ্ছি ছিল T1, সেখান থেকে কমে হচ্ছে T, উষ্ণতার পরিবর্তন পাচ্ছি। কিন্তু বাকি দুটো জিনিস, একটা হচ্ছে ভর এবং একটা হচ্ছে আপেক্ষিক তাপ, সেই দুটো আমাকে ধরে নিতে হবে। দেখি, ধরে নিলাম এ বস্তুটি যেটি আকারে বড় তার ভর M1 এবং এই বস্তুটিরই ভর M1 এর সাথে সাথে এর আপেক্ষিক তাপও S1। দ্বিতীয় বস্তু বি, তার ভর অবশ্যই প্রথম বস্তুর থেকে কম হবে। ধরে নিলাম দ্বিতীয় বস্তুর ভর M2 এবং দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ S2। এবার উষ্ণতার পরিবর্তন কতটা হয়েছে? প্রথম বস্তুটার তাপমাত্রা ছিল T1, তাপমাত্রা হলো T, কিন্তু এই তাপমাত্রাটা কমে হয়েছে। তাহলে উষ্ণতার পরিবর্তন যদি আমাকে বার করতে হয় তাহলে সেটা হবে T1 থেকে T মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। যেহেতু উষ্ণ বস্তু এ এবং সেটি তাপ ছেড়েছে। দ্বিতীয় বস্তু বি, সেটি শীতল ছিল, সেটা তাপ গ্রহণ করেছে, তার তাপমাত্রা ছিল T2,
তাপ গ্রহণ করার ফলে তাপমাত্রা বেড়ে হয়েছে টি, অর্থাৎ এক্ষেত্রে টি বড়, টি টু ছোট। তাহলে এই ক্ষেত্রে তার উষ্ণতার পরিবর্তন যেটা হবে সেটা হবে টি মাইনাস টি টু। তাহলে প্রথম বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ s1 আর উষ্ণতা পরিবর্তন T1 মাইনাস টি। দ্বিতীয় বস্তুর ভর m2, আপেক্ষিক তাপ s2, উষ্ণতা পরিবর্তন T মাইনাস টি টু। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা গৃহীত তাপ বা বর্জিত তাপকে যদি Q1 বলি, তাহলে Q1 সমান সমান দাঁড়াচ্ছে m1 s1 T1 মাইনাস টি। আর দ্বিতীয় বস্তু বি, তার তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপকে যদি Q2 ধরি, তাহলে সেটা দাঁড়াচ্ছে m2 s2 T মাইনাস টি টু। এবার ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে, শীতল বস্তু ততটা তাপ গ্রহণ করবে। এইখানে আমরা পেয়েছি উষ্ণ বস্তু যে তাপটা ছাড়ছে সেটা হচ্ছে m1 s1 T1 মাইনাস টি, এবং শীতল বস্তু যে তাপটা গ্রহণ করছে সেটা হচ্ছে m2 s2 T মাইনাস টি টু। তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বলতে পারি m1 s1 T1 মাইনাস টি সমান সমান m2 s2 T মাইনাস টি টু। এটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। বাস্তব জীবনে একটা উদাহরণ ভেবে নিই। একটা গ্লাসের মধ্যে গরম জল নেওয়া হলো। গরম জল হাত দিলেই গরম লাগে, বুঝতে পারি, অনুভব করতে পারি। এবার আমি করলাম একটা চামচ এনে, যেটা ঠান্ডা স্বাভাবিক অবস্থায় আছে, তাকে আমি সেই গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ অন্তর অন্তর আমি যদি চামচটাকে স্পর্শ করে দেখি, তাহলে দেখতে পাবো চামচটা আস্তে আস্তে গরম হচ্ছে, এবং চামচটা যেইভাবে গরম হচ্ছে আস্তে আস্তে, ঠিক একই রকমভাবে দেখব জলটাকে স্পর্শ করলে দেখব জলটা আস্তে আস্তে ঠিক ততটা পরিমাণে শীতল হচ্ছে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যদি দেখি, তাহলে দেখব চামচটা অনেকটাই গরম হয়ে গেছে এবং জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কি পরিমাণে গরম বা কি পরিমাণে ঠান্ডা হয়েছে, তখন আমরা দেখতে পাবো যে যেই জলের মধ্যে চামচটা ডোবানো আছে, সেই চামচ এবং জল দুটোরই তাপমাত্রা সমান হয়ে গেছে। অর্থাৎ চামচ যতটা তাপ গ্রহণ করেছে, জল ততটা তাপ ছেড়েছে, এবং দুজনের অন্তিম উষ্ণতা সমান হয়ে গেছে। এখানে যেমন দেখালাম অন্তিম উষ্ণতা সমান হয়ে যায়। এবার এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্য এবং তাপের তুল্যতা। কি জিনিস? কার্য এবং তাপের তুল্যতা হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস, মানে দুটো হাতের তালু যদি আমরা ক্রমাগত ঘষতে থাকি, তাহলে কী হবে? যদি দুটো হাতের তালু ক্রমাগত ঘষতে থাকি, কিছুক্ষণ ঘষার পর দেখব হাতের দুটো তালু একটু গরম হয়ে গেছে। এই কাজটা যদি আমরা বেশি সময় ধরে করি, তাহলে যত বেশি সময় ধরে দুটো হাতকে ঘষতে থাকবো, তত দেখব হাতে গরম তত বেশি হচ্ছে। দুটো হাতকে ঘষছি, অবশ্যই যান্ত্রিক কার্য করছি, সেই কার্যের ফলে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে, হাত গরম হয়ে যাচ্ছে। যত বেশি পরিমাণে কার্য করব, তত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। এবার যদি উল্টোটা দেখার চেষ্টা করি, আমি এক গামলা জল গরম করতে বসালাম এবং তার উপর ঢাকনা দিয়ে দিলাম। আস্তে আস্তে জলটা গরম হচ্ছে, জল ফুটতে শুরু করবে। কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করার সাথে সাথে দেখতে পাবো জলের স্তরে যেমন একটা আন্দোলন শুরু হবে, জলস্তর নড়তে থাকবে, তার সাথে সাথে ঢাকনাটাও একটু নড়তে থাকবে। ঢাকনাটা বা জলের তলটা যে নড়ছে, সেটা কিসের জন্য নড়ছে? তাপ পাচ্ছে বলে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা যান্ত্রিক কার্য দেখা যাচ্ছে, একটা কার্য দেখা যাচ্ছে। সেই কার্যটা কিসের জন্য দেখা যাচ্ছে? তাপ প্রয়োগ করার ফলে। যত বেশি পরিমাণে তাপ প্রয়োগ করব, তত বেশি পরিমাণে এই কার্যটা সম্পাদন হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম যে আমরা কার্য করলাম, দুটো হাতের তালু ঘষলাম, তাপ পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম তাপ প্রয়োগ করলাম, সেক্ষেত্রেও একই রকমভাবে কার্য পেলাম। তাহলে তাপ এবং কার্য এরা দুজন হচ্ছে একে অপরের অনন্য। অর্থাৎ তাপ প্রয়োগ করলে অবশ্যই কার্য পাবো,
একই রকমভাবে কার্য যদি করি অবশ্যই সেখানে তাপ উৎপন্ন হবে। এই কার্য এবং তাপের মধ্যে এই সম্পর্কটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী জুল, এবং তিনি এই যে তাপ এবং কার্যের তুল্যতা দিয়ে একটা সূত্র দিয়েছিলেন, জুলের সূত্র যাকে বলা হয় কার্য এবং তাপের মাঝে জুলের সূত্র। জুলের সূত্রটা কি? জুলের সূত্রটা হচ্ছে, আমি কিছু পরিমাণ কার্য করছি, যেই পরিমাণে কার্য করব সেটা যদি কোনো জায়গায় মানে নষ্ট না হয়, বিনষ্ট যদি না হয়, তাহলে তাপ উৎপন্ন হবে। যে পরিমাণে কার্য করব ঠিক সেই পরিমাণেই, তার তুল্যতা পরিমাণেই তাপ উৎপন্ন হবে। অথবা কোনো জায়গায় যদি আমি যে পরিমাণে তাপ প্রয়োগ করছি তার তুল্য পরিমাণে কার্য আমি পেয়ে যাব, যদি সেটি নষ্ট না হয়। অর্থাৎ অন্য কোনো কারণে, বাহ্যিক কোনো কারণে বা অন্য কোনো বস্তুর প্রভাবকের দ্বারা যদি সেটা বিনষ্ট না হয়, যেটা যদি সম্পূর্ণরূপে একই জায়গায় থাকে, তাহলে যে পরিমাণে কার্য করব সেই পরিমাণেই তাপ উৎপন্ন হবে, বা যে পরিমাণ মানে তাপ উৎপন্ন করতে চাই সেই তুল্যতা পরিমাণে কার্য আমাকে করতে হবে। তাই বলা হয় কার্য এবং তাপ একে অপরের সাথে সমানুপাতিক। যে পরিমাণে কার্য ঠিক সেই পরিমাণেই তার তুল্যতা পরিমাণে তাপ। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জুলের সূত্র। যেটা পেলাম সেটা হচ্ছে কার্য এবং তাপ পরস্পরের সমানুপাতিক। তাহলে কার্য হচ্ছে ডাব্লু, এবং আমরা জানি তাপকে আমরা কিউ দিয়েও প্রকাশ করেছি, আবার জে দিয়েও কিউ দিয়ে প্রকাশ করেছি, আবার অনেক ক্ষেত্রে এইচ দিয়েও প্রকাশ করা যায়। আমি যেহেতু কিউ দিয়ে প্রকাশ করেছি তাহলে কিউ দিয়ে প্রকাশ করি, তাপ সমান সমান কিউ। এরা পরস্পরের সমানুপাতিক, ডাব্লু সমানুপাতিক কিউ। এবার যে কোনো সমীকরণকে সমাধান করতে গেলে বা সেটা নিয়ে কাজ করতে গেলে, ভবিষ্যতে কাজ যদি করতে চাই, তাহলে সেটা সমান সমান চিহ্ন আনতে হয়। সমানুপাতিক চিহ্নতে আমরা সমাধান করতে পারি না। তো এখানে একই রকমভাবে সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্ন আনতে চাই, তার জন্য কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। যেহেতু এটা জুলের সূত্র, বিজ্ঞানী জুল আবিষ্কার করেছিলেন, তাই জন্য এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে যে ধ্রুবকটা আসবে তাকেও বিজ্ঞানী জুলের নাম অনুযায়ী যেটা বলা হয়, তাই সেই ধ্রুবককেও নামকরণ করা হয়েছে, যাকে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক বা জে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্নে আসতে গেলে যে ধ্রুবকটা ব্যবহার করব সেটা হচ্ছে জে, এবং যেই জে কে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক। এই জে বা যান্ত্রিক তুল্যাঙ্কর দুটো পদ্ধতি, অর্থাৎ সিজিএস এবং এসআই পদ্ধতিতে মান আমাদের জানতে হবে। তো এই জে বা যান্ত্রিক তুল্যাঙ্কের সিজিএস পদ্ধতিতে যদি মান জানতে চাই তাহলে দেখতে পারবো সিজিএস পদ্ধতিতে এর মান হচ্ছে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। 10⁷, 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। একই রকমভাবে এসআই পদ্ধতিতে যদি এর মান বার করতে চাই তাহলে সেটা দাঁড়াবে শুধুমাত্র 4.2 জুল পার ক্যালোরি। অর্থাৎ এখান থেকে আমরা 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি থেকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর মধ্যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে 4.2 × 10⁷ আর্গ, অথবা 4.2 × 10⁷ আর্গ কার্য করলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হবে 1 ক্যালোরি। এসআই পদ্ধতিতে যদি বলা হয় 4.2 জুল পার ক্যালোরি, বলতে পারি কোনো বস্তুর মধ্যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে 4.2 জুল,
অথবা 4.2 জুল কার্য কোনো বস্তুর ওপর যদি করা হয় বা কোনো বস্তু যদি করে, তাহলে তার মধ্যে যে তাপের সৃষ্টি হবে সেটা হচ্ছে 1 ক্যালোরি। এবার আমরা এখান থেকে দুটো ছোট ছোট গাণিতিক উদাহরণ করব। কোথা থেকে? একটা হচ্ছে আমরা একটু আগে পেলাম গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাপ, আর আরেকটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি যেটা হচ্ছে জুলের সূত্র। এখান থেকে আমরা দুটো গাণিতিক উদাহরণ করব। তো আমার কাছে এখানে দুটো গাণিতিক উদাহরণ আছে। প্রথমটা উদাহরণ করছি আমরা গৃহীত তাপ আর বর্জিত তাপের উদাহরণ থেকে, কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ বর্জন করবে। তো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপ প্রয়োজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জলের উষ্ণতা দেওয়া আছে। প্রথমে জলের উষ্ণতা ছিল 30 ডিগ্রি, সেখান থেকে তাকে বৃদ্ধি করে নিয়ে যেতে হবে স্ফুটনাঙ্কে, অর্থাৎ জলকে ফুটে বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা। তো জল যে উষ্ণতায় ফুটতে শুরু করে বা জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের বর্তমান উষ্ণতা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে জলের অন্তিম উষ্ণতা বলেছে স্ফুটনাঙ্ক অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের ওজন বলা আছে 100 গ্রাম, জলের আপেক্ষিক তাপ এখানে বলা নেই। তো আমাদের একটা জিনিস জানতে হবে, জলের আপেক্ষিক তাপ আমরা 1 ধরে নিই। জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 1, অর্থাৎ এস, যেটা আমরা আপেক্ষিক তাপ ধরেছিলাম সেটা ধরে নিয়ে আমরা জানি আমরা জলের ক্ষেত্রে 1। তাহলে আমরা এটা সমাধান করতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি জলের ভর, যাকে আমরা m1 দিয়ে m দিয়ে প্রকাশ করি, সেইটা এখানে দেওয়া আছে 100 গ্রাম। জলের প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম উষ্ণতা বলা আছে স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা উষ্ণতার পার্থক্য বার করে নিতে পারি। পার্থক্য অথবা পরিবর্তন, যেটা দাঁড়ায় 100 বিয়োগ 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100 গ্রাম জলের ভর, তার উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার পার্থক্য করতে হবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আপেক্ষিক তাপ হচ্ছে 1, তাহলে জলের দ্বারা গৃহীত তাপ, যেহেতু এখানে জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জলের দ্বারা গৃহীত তাপ, যেটাকে আমরা যদি কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে কিউ সমান সমান দাঁড়ায় আমরা সে সূত্র অনুযায়ী m ইন্টু এস ইন্টু টি। তার মানে এম এর ভর হচ্ছে 100, আপেক্ষিক তাপ হচ্ছে 1, উষ্ণতা হচ্ছে 70। তাপের একক আমরা পেয়েছিলাম সিজিএস পদ্ধতিতে যদি ধরি, তাহলে তাপের একক হচ্ছে ক্যালোরি,
এসআই পদ্ধতিতে হলে জুল। তো সিজিএস পদ্ধতিতে আমাদের অন্যান্য মানগুলো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিজিএস পদ্ধতিতে ক্যালোরি ধরবো। তাহলে এইখানে আমরা যেটা গুণ করে পাই 100, তাকে 1 দিয়ে গুণ করলে 100, আর 100কে 70 দিয়ে গুণ করলে 7000, এত ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে যেই তাপটা আমাদের এখানে বেরালো, যে জলের যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 7000 ক্যালোরি। একই রকমভাবে আমরা যদি জুলের যান্ত্রিক তুলনাঙ্কর সূত্র দিয়ে একটা সমীকরণ করি, সমাধান করি অঙ্ক, তাহলে আমরা সেটাকেও বুঝতে পারবো। এখানে দেওয়া আছে 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে 420 জুল। এখান থেকে আমরা পদ্ধতির কথা বলতে পারি, অবশ্যই এসআই পদ্ধতি, কারণ আমরা জানি সিজিএস পদ্ধতিতে যদি হতো সেটা হতো ক্যালোরি, আর এসআই পদ্ধতি যেটা সিজিএস পদ্ধতি যদি হতো তাহলে হতো আর্গ, আর এসআই পদ্ধতি হচ্ছে জুল। তাহলে 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা আমরা জুলের সূত্র সেখান থেকে পেতে পারি। কি ছিল জুলের সূত্র? জুলের সূত্রে ছিল যে আমরা যতটা কার্য করব ঠিক ততটাই তাপ উৎপন্ন হবে, তুল্যতা। যেটা সমীকরণ আমাদের এসেছিল সেটা ছিল W = J × Q। আমাদের এখানে যেটা বার করতে বলেছে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপের পরিমাপ বার করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি Q = W/J, এই জিনিসটা বার করতে হবে। তো এসআই পদ্ধতিতে জের মান আমরা জানি 4.2 এবং W যেটা কার্য সেটা দেওয়া আছে 420। সেই দুটো যদি মান বসাই, যে ডাব্লুর মান 420 আর জে জুলের মান 4.2 অবশ্যই এসআই পদ্ধতিতে, তাহলে কিউ এর মান যেটা বেরায় সেটা হচ্ছে 420 / 4.2। একে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে এখানে আরেকটা শূন্য কাটাকাটি করি, তাহলে এখানে হবে 100, অর্থাৎ 100 ক্যালোরি। অর্থাৎ এসআই যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে 100 ক্যালোরি। আচ্ছা, এবার যেটা আমাদের এখন জানতে হবে যে বস্তু তাপ গ্রহণ করছে বা তাপ বর্জন করছে। তাপ যদি গ্রহণ করে তাহলে বস্তু উষ্ণ হচ্ছে, তাপ বর্জন করলে বস্তু শীতল হচ্ছে। কতক্ষণ এটা ঘটবে? যে কোনো বস্তু তাপ গ্রহণ করলে গরম হয়, তাপ বর্জন করলে শীতল হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি এই ঘটনাটা ঘটবে। তার থেকে বেশি যদি ঘটনাটা ঘটাতে চায় বা তার থেকেও আরও বেশি দূর পর্যন্ত যদি যেতে চাই, তাহলে দেখব সেক্ষেত্রে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। আমরা আগেই পড়েছি পদার্থের 3 রকম অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। বস্তু সাধারণ অবস্থায় যদি কঠিন থাকে, তাকে তাপ যদি প্রয়োগ করা হয় তাহলে সেটি গ্যাসীয় হয়, এবং তাপ যদি তার থেকে বার করে না হয় সেটি, যদি সাধারণ অবস্থায় তরল থাকে তাপ দেওয়া হলে সেটা বাষ্প হয়ে যাবে বা গ্যাসীয় হয়ে যাবে, এবং তার থেকে যদি তাপ বের করে নেওয়া হয় তাহলে সেটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন কর্পূর, নিশাদল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এইগুলোর দুরকম অবস্থা দেখা যায়, কঠিন গ্যাসীয় অথবা তরল গ্যাসীয়, এরকম দুরকম অবস্থা দেখা যায়। একটি অবস্থায় এদের অস্তিত্ব পাওয়া যায় না। বেশিরভাগ বস্তুর ক্ষেত্রেই 3 ধরনের অবস্থা পাওয়া যায়। সাধারণ অবস্থায় কঠিন হলে তাপ প্রয়োগ করলে তরল, তার থেকে বেশি তাপ প্রয়োগ করলে গ্যাসীয় হবে। যে বস্তুটা সাধারণ অবস্থায় তরল পাওয়া যায়, তাপ প্রয়োগ করলে গ্যাসীয়, তাপ বর্জন করলে কঠিন, এরকম অবস্থার পরিবর্তন দেখা যায়। সহজ একটা উদাহরণ,
জল। জলের 3 রকম অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। সাধারণ অবস্থায় তরল জল, তার থেকে তাপ বের করে নিলে অর্থাৎ ঠান্ডা করলে সেটা কঠিন হয়ে যায় অর্থাৎ বরফ, এবং তাকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়। এবার আমরা দেখতে পারি যে বরফ মানে যাকে জল থেকে বরফে পরিণত করা হয়েছে তাপ বের করে বা ঠান্ডা করে, এবার সেই বরফকে যদি কিছুক্ষণ প্রকৃতির মধ্যে রেখে দেওয়া হয়, পরিবেশে, খোলা পরিবেশে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কি দেখব যে বরফটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। বরফটা গলছে এবং সেই বরফ গলার জল আশেপাশে বয়ে যাচ্ছে। সেই সাথে সাথে যদি আমি সেই জলে স্পর্শ করে দেখি তাহলে দেখব সেই জলটা স্বাভাবিক জলের তুলনায় অনেকটাই ঠান্ডা। যদি আমি মাপতে চাই যে সেই যে জলটা আমাদের বরফ থেকে বেরাচ্ছে তার তাপমাত্রা কত, তাহলে আমরা জানি বরফ, জল থেকে বরফ হতে গেলে তার তাপমাত্রা হয়ে যায় মাইনাস, অর্থাৎ 0 থেকে কম। কিন্তু সেটা যখন মাটির মধ্যে রেখে দিই বা বাইরে পরিবেশের মধ্যে রেখে দিই, সেই তাপমাত্রা মাইনাস থেকে আস্তে 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 বাড়তে থাকে। কি -2 থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 2, 3, 4 এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। কীভাবে বাড়বে? 0 অবধি, 0 ডিগ্রি টেম্পারেচার অবধি বরফ থাকবে, কিন্তু তার থেকে বেশি করলে সেটা জলে পরিণত হবে। আমরা সেটা জানি যে বরফ থেকে জল হতে গেলে 0 ডিগ্রি তাপমাত্রায় বেশি হতে হবে। তো আমরা যেই জলটা পেয়েছি বরফ থেকে গলে, সেটাকে যদি সাথে সাথে আমরা থার্মোমিটার দিয়ে চেক করি, আমরা জানি তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, অনেক ধরনের থার্মোমিটার আমরা পড়েছি আগে। সেই থার্মোমিটার দিয়ে যদি আমি সেই তাপমাত্রাটা মাপার চেষ্টা করি, তাহলে দেখব সেই মুহূর্তে সেই জল, যেটা জল বরফ থেকে সবেমাত্র বেরিয়ে এসছে, সেই জলের যা তাপমাত্রা, সেই একই তাপমাত্রা আমরা পাবো বরফের বাইরের পৃষ্ঠেও। মানে বরফের বাইরের পৃষ্ঠে যদি থার্মোমিটার ঠেকাই, সেই বরফের বাইরের পৃষ্ঠে যে তাপমাত্রা আমরা দেখতে পাবো, অর্থাৎ অবশ্যই 0 ডিগ্রির থেকে কম নয়, বেশি নয়, 1, 2 নয়, অবশ্যই 0 ডিগ্রি ম্যাক্সিমাম, সেই তাপমাত্রা যা দেখতে পাবো সেই বরফ থেকে সদ্য গলে যাওয়া জলটারও তাপমাত্রা একই রকম পাবো। অর্থাৎ বরফের তাপমাত্রাও 0 পেলাম, আবার সেই বরফ থেকে যে জলটা গলে বেরিয়ে গেছে, যেটা জল হয়ে গেছে, সেটার তাপমাত্রাও আমি 0 ডিগ্রি পাচ্ছি। ঠিক একই রকম একটা উদাহরণ যদি বলি, যে জল বাষ্প করতে দিয়ে দিয়েছি, মানে গ্যাসে বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে এবং সেই জলের মধ্যে আমি থার্মোমিটার ডুবিয়ে রেখেছি। থার্মোমিটার ডুবিয়ে রেখে দিচ্ছি এই কারণেই যাতে জলের তাপমাত্রা কীভাবে বাড়ছে সেটা বুঝতে পারি। যখন দেখব জল ফুটতে শুরু করলো, 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, তাহলে 100 ডিগ্রি পর্যন্ত আমি শুধু লক্ষ্য করলাম যে জলের তাপমাত্রা বাড়ছে। যেই 100 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেল, সেই জল ফুটতে শুরু করলো, জল থেকে বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পকে যদি আমরা সংগ্রহ করে তার তাপমাত্রা মাপি, সেক্ষেত্রে আমি একই জিনিস দেখতে পাবো, কি যে জলের তাপমাত্রা 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটছে, সেই জলের যে তাপমাত্রা সেই সময় 100 ডিগ্রি, সেই বাষ্প যেটা বেরোচ্ছে তারও তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি। কীভাবে সম্ভব? একই তাপমাত্রায় 2 রকম অবস্থার বস্তু, একই তাপমাত্রায় 2 ধরনের অবস্থার বস্তু পেতে গেলে অবশ্যই পাই, তার পেছনে বা তার মধ্যে একটা লুকিয়ে থাকা বিষয় থাকে। যেই লুকিয়ে থাকা বিষয়ের জন্য সেই বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হচ্ছে, এবং তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল হচ্ছে। সেই অবস্থার পরিবর্তনে তাপমাত্রা একই রকম দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝখানেও একটা লুকিয়ে থাকা জিনিস থাকে। যেই লুকিয়ে থাকা জিনিস আমরা খালি চোখে বুঝতে পারি না, অথবা থার্মোমিটার দিয়ে চেক করে বুঝতে পারি না। সেই লুকিয়ে থাকা জিনিসটা কি? সেই লুকিয়ে থাকার জিনিসকেই বলা হয় লীন তাপ। হ্যাঁ, লীন তাপ। লীন তাপটা কি? কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপটা দরকার, শুধুমাত্র যেই অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপটা দরকার, যেই তাপটা আমরা বাইরে থেকে পরিমাপ করতে পারি না, এবং বস্তুটার একক ভরের প্রতি একক ভরের জন্য তার তাপমাত্রাটা পরিবর্তন হয়, তাকেই বলা হয় লীন তাপ। মানে 1 গ্রাম ভরের জল, তাকে 1 গ্রাম ভরের বরফ করতে চাই, অবশ্যই একক ভর। 1 গ্রাম ভরের জল, তাকে 1 গ্রাম ভরের বরফে পরিণত করতে চাই। তো এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটছে। এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের যেই তাপটা লুকিয়ে থাকে, যেটাকে আমরা বাইরে থেকে মাপতে পারি না, দেখতে পাচ্ছি না, সেটাকেই বলছে লীন তাপ। একই রকমভাবে বরফ থেকে যেমন জল হচ্ছে, জল থেকে বরফ হচ্ছে, ঠিক একই রকমভাবে
তরল থেকে গ্যাসীয় মানে জল থেকে বাষ্প অথবা বাষ্প থেকে জল হতে গেলেও এই একই ধরনের একটা তাপ লুকিয়ে থাকে, যেটা আমরা পরিমাপ করতে পারি না, যেটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। তাকেই বলা হচ্ছে লীন তাপ। এই লীন তাপ অবশ্যই দুরকমভাবে অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, সেটা এক ধরনের লীন তাপ। সেই লীন তাপের পরিমাপ একরকম, কারণ যে কোনো অবস্থার পরিবর্তন ঘটাতে একই রকম তাপের প্রয়োজন হয় না। অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হতে গেলে যে তাপের প্রয়োজন হওয়ার কথা, ঠিক একই রকমভাবে তাপের প্রয়োজন তরল থেকে বাষ্প বা বাষ্প থেকে তরল হওয়ার জন্য দরকার পড়তে পারে না। হ্যাঁ, এটা বলতে পারি যে কঠিন থেকে তরল হতে যে পরিমাণ তাপের দরকার, তরল থেকে কঠিন হতে একই রকম তাপের প্রয়োজন। তরল থেকে বাষ্প হতে যে পরিমাণ তাপের প্রয়োজন, বাষ্প থেকে তরল হতে সে পরিমাণ তাপের প্রয়োজন। কি এক ক্ষেত্রে গ্রহণ করতে হবে, এক ক্ষেত্রে বর্জন করতে হবে। তাহলে কঠিন থেকে তরল হতে গেলে জানি, কঠিন থেকে তরল হতে গেলে তাপ গ্রহণ করবে। কঠিন থেকে তরল হতে গেলে যে তাপটা গ্রহণ করবে, যেই তাপটা আমরা পরিমাপ করতে পারছি না, তার মাপ, তার পরিমাপ যদি আমরা করি, সে পরিমাপটা হবে কম। এবং তরল থেকে বাষ্প হতে গেলে অথবা বাষ্প থেকে তরল হতে গেলে, তরল থেকে বাষ্প হতে গেলে তাপ গ্রহণ করবে, বাষ্প থেকে তরল হতে গেলে তাপটা বর্জন করবে। সেই যে লুকিয়ে থাকা তাপ যেটা আমরা পরিমাপ করতে পারছি না, সেটার মাপ বেশি হবে এবং সেই পরিমাপটা হবে প্রতি একক ভরের জন্য। মানে সিজিএস পদ্ধতি হলে এক গ্রাম, এসআই পদ্ধতিতে হলে 1 কিলোগ্রাম প্রতি একক ভরের জন্য সেই লীন তাপের পরিমাপ করা হয়। তাহলে লীন তাপ হচ্ছে একটা লুকিয়ে থাকা তাপ, যেটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। এই অবস্থার পরিবর্তন আমি এখনই বললাম, অবস্থার পরিবর্তন অনেকভাবে হচ্ছে, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল। তাহলে এই লীন তাপকে আমরা কঠিন থেকে তরলের জন্য, তরল থেকে কঠিনের জন্য, তরল থেকে বাষ্পের জন্য, বাষ্প থেকে তরলের জন্য, এই 4 ভাগে ভাগ করতে পারি। এবার এই 4 ভাগে ভাগ করার সাথে সাথে আমি আবার এই 4 ভাগকে আবার দুটো বিভাগে বিভক্ত করতে পারি বা দুটো গ্রুপে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিনের একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে তরল থেকে বাষ্প, বাষ্প থেকে তরলের একটা গ্রুপ। যেহেতু কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হতে গেলে একই পরিমাণ লীন তাপ দরকার হয়, সেই লীন তাপটা কতটা সেটা আমার জানা দরকার। সেই লীন তাপটা হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। অর্থাৎ 1 গ্রাম জলকে বরফে পরিণত করতে গেলে সেখান থেকে 80 ক্যালোরি তাপ বার করে নিতে হবে, অথবা 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত করতে গেলে তাকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। এবার তরল থেকে বাষ্প অথবা বাষ্প থেকে তরল, এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও আমরা লীন তাপ পেয়েছি। সেই লীন তাপের পরিমাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রামের জন্য 537 ক্যালোরি তাপ দরকার। তরল থেকে বাষ্প হতে গেলে এই তাপটা দিতে হবে, 537 ক্যালোরি তাপ দিতে হবে 1 গ্রামের জন্য, অথবা বাষ্প থেকে তরল হতে গেলে 537 ক্যালোরি তাপ আমাকে 1 গ্রামের জন্য বার করে নিতে হবে। তাহলেই অবস্থার পরিবর্তন ঘটবে। এই যে তাপটা বার করে নিচ্ছি বা তাপটা দিচ্ছি, সেটা কোথা থেকে যাচ্ছে? আমরা কোনো একটা বস্তুতে তাপ দিচ্ছি বা কোনো একটা বস্তু থেকে তাপ বের করে নিচ্ছি। কীভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে, কেউ যদি তাপ গ্রহণ করতে চায়, সে কোথা থেকে গ্রহণ করবে? প্রকৃতি থেকে। যেই তাপটা আমরা পরিমাপ করতে পারছি না, যেটাকে লীন তাপ বলছি, সেই তাপটা সর্বদা হচ্ছে কোথায়? সেটা হয় প্রকৃতি থেকে নিচ্ছে, অথবা তার সংস্পর্শে আসা কোনো বস্তু থেকে। মানে আমি হাত দিয়ে আছি বরফে, তাহলে দেখতে পাবো বরফটা গলছে, সাথে আমার হাতটাও ঠান্ডা হচ্ছে। কেন ঠান্ডা হচ্ছে? কারণ বরফ গলছে, কারণ সে লীন তাপ পেয়ে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এবার সেই লীন তাপটা সে কোথায় পাচ্ছে? সে টানছে আমার শরীর থেকে বা হাত থেকে। তাহলে সে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করতে গেলে যে লীন তাপের দরকার পড়ে, সেটা হয় কোথা থেকে নিয়ে নেয়, পরিবেশ থেকে হোক বা তার সংস্পর্শে আসা কোনো বস্তু হোক, অথবা যদি ছাড়তে হয় তাহলে সে পরিবেশে বা সে কোনো বস্তুতে সেই লীন তাপটা ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আগামী দিনে আমি নতুন একটা অধ্যায় নিয়ে আসবো।